আপনি 10 বছর বয়সে বাবার সঙ্গে যাইতেন বদলে দিতে? হ্যাঁ, মানে কামলা দিতে? হ্যাঁ। ডাইন হাত কোনটা বাম হাত কোনটা এটা আমি বলতে পারতাম না। সময় রুট পার হইতে লইছিল যখন, তখন আমার আবার রুট অ্যাক্সিডেন্টে একটা পাও চলে যায়। আমি তখন কান্না করি আর ভাবি যে আমি মনে আর কোনোদিন বিদেশ যাইতে পারবো না। তখন আমার মেজো বোনটারে বিয়ে দিয়ে দিল। মানে আপনার আগে আপনার মেজো বোনের বিয়ে হয়ে গেল? মানুষের ছেলে দেখলে না মা আফসোস করতো যে আল্লাহ আমার সব করা মেয়ে দিল, একটা ছেলেও দিল না করবো, কিন্তু আমি মেয়ে হয়ে আমার মার ভবিষ্যৎ করে দিব, আমি যাতে কোনদিন কইতে না পারে যে আমি কষ্ট করছি। একে কোম্পানিতে বাঙালি মেয়ে ছেলে ছিল, তো কেউ যদি আমাকে প্রেমের অফার দিত না, আমার খুব রাগ উঠতো। তখন আমার বলে তুই কেমন মায়ে মানুষ, তোর হ্যাঁ পেরে তুই বলতে পারস না, এ কথা বলে। ওই থেকে আমার ছেলে মানুষের প্রতি না একটা ঘৃণা ছিল যে না আমি আর বিয়ে শাদী বসবো না। তখন আমার মা একদিন হঠাৎ করে হার্ট স্ট্রোক করে মারা গেল। তো দরজাটা খুলছি, খোলার পর দিয়ে একটা পুরুষ মানুষ বলে আপনি কে? আমি বললাম আমি তো রাশেদের ওয়াইফ। আপনি রাশেদের ওয়াইফ? আপনার ডকুমেন্টস আছে, আপনি ওর সাথে বিয়ে হয়েছে, তুমি আমাকে মাফ করে দিও। আমি অনেক ভাবছি কিন্তু আমি পেরে উঠতে পারতেছি না। 12:30টার দিক দা ওরা 30-35 জন সন্ত্রাস নিয়ে আইছে। তখন আমি সাইন করে দেখে একজনে ঝাড়ু লইছে আমার বাড়ি দেওয়ার লেগে, আরেকজনে চাকু বাইক আছে, তোর পেটের ভিতরে ঢুকাই দিন। বাংলাদেশের অনেক প্রবাসী ছেলেমেয়েরা এইরকম অনেক বড় বড় স্যাক্রিফাইস করে নিজেদের পরিবারের জন্য। আমার মতো ভুল তো কেউ না করে, রাইট? যতই পরিচিত থাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা সকার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসীর অন্তর্কথায়। এই অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসছে বিকাশ। এই অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন। আপনার জীবন গল্প যদি হাজার মানুষকে, লক্ষ মানুষকে কোনো না কোনো মেসেজ দেয়, সেটা পজিটিভ মেসেজ, এবং সেটার মাধ্যমে যদি মানুষ তার নিজের জীবনের দিক নির্দেশনা খুঁজে পায় ইন মেনি ওয়েজ, তাহলে আপনি মোস্ট ওয়েলকাম। আমাদের এখানে যোগাযোগ করবার জন্য দুটো পদ্ধতি। একটা হচ্ছে আমাদের ফোন নাম্বার 09639887777 এবং আরেকটি হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস sharemystory24@gmail.com। কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম আখি। বয়স? বয়স 34। জি। আমার জন্ম জেলা বিক্রমপুর, মুন্সিগঞ্জ। জি। আমাদের নিজস্ব কোনো ঘর বাড়ি ছিল না, তো ছোটবেলাতে দেখতাম আমরা নানির বাড়িতে থাকতাম। তো তখন আমরা 3 বোন ছিলাম। আমার আব্বা একলা কাজ করতো, মানে সংসারটা চালাইতে খুব কষ্ট হয়ে যেত। আমার আব্বা তখন বর্ষাকাল আসলে মাছ ধরতো, আর যদি শুকনা কাল আসতো তখন ওই যে বদলি দিত আর কি, মানুষের খেতে কাজ করতো। আমাদের দেশে তো বিক্রমপুরে আলু হয়, তো আলু যখন আমার আব্বা বদলি দিতে যেত, মানে কাজ করতে যেত, তখন আমার আব্বার সাথে আমিও যাইতাম। আপনি কি বড় সন্তান পরিবারের? হ্যাঁ, সবার বড়। 10 বছর বয়স। সবার বড়? আমি সবার বড়। জি, আমি সবার বড়। আপনি 10 বছর বয়সে বাবার সঙ্গে যাইতেন বদলি দিতে? হ্যাঁ, মানে কামলা দিতে? হ্যাঁ। তারপরে সবাই বলল যে তোমরা ঢাকাতে চলে যাও, ঢাকা গেলে হয়তো ভালো মতো চলতে পারবা। তখন ঢাকা আমাদের টঙ্গীতে আমার আত্মীয় স্বজন আছে আর কি, ওনাদের সবাই নিজস্ব বাড়ি। তো ওইখানে টঙ্গীতে আমার আব্বা আম্মা আইসা পড়লো। তো আমি আবার দেশে ক্লাস 2 পর্যন্ত পড়ছি। ঢাকা আমার আব্বা মা যখন আসছে তখন আমার আম্মা আমার ক্লাস 3-তে ভর্তি করাই দিছে আর কি। তো এখানে আমি 3 বছর প্রায় পড়লাম। আচ্ছা, 5 পাস করলাম আর কি। তো তখন ঢাকাতে এসে আমার আব্বা দেখতাম সিলভারে হাড়ি পাতিল বিক্রি করতো, আর আমার আম্মা গার্মেন্টসে চাকরি নিচ্ছে। কোন ক্লাসে পড়েন তো? আমি তখন 3-তে পড়ি। আর আমার মেজো বোনটার বয়স আমার সাথে 3 বছর ডিফারেন্স, ওর বয়স ছিল 7 বছর। তো ওরও কেজি স্কুলে ভর্তি করাই দিছে। আর একদম যে সেজো বোনটা, ওর বয়স ছিল 1.5 থেকে 2 বছর। তো তখন ওই বোনটাকে অনেক সময় দেখা যায় আমাদের খালাম্মা গো বাসায় রেখে যেতাম, কিংবা বাড়িয়ালনি দেখতো। আমার মা তো চাকরি করতো, আব্বা সিলভার বেচতে যাইতো গা। আমরা স্কুলে চলে যেতাম। যখন ক্লাস 5 পর্যন্ত পড়লাম, কেমন জানি আমার পড়ার দিকে না কোনো নিশা নাই, মানে পড়তে যেতে ভালো লাগতো না। আচ্ছা, আমি স্কুলে গেলে আমি ফিরত আইসা পড়তাম, পলায় আইসা পড়তাম, কিন্তু মা তো জানতো যে আমি স্কুলে পড়ি। আচ্ছা, তো আমি স্কুলে পড়তাম না। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম, ওই বাসায় ভাড়াটি একটা মেয়ে আছিল আমার থেকে একটু বয়সে বড়, ও আবার চাকরি করে। তো আমি দেখি, মনে মনে ভাবি যে আমার আব্বা যে কাজগুলা করে, এই কাজ কইরা তো আমাদের সংসার চালায়া ঘর ভাড়া দিয়ে তো সমান সমান। তো এই যে আমরা 3টা বোন যে হয়েছি, কিভাবে আমাদের বিয়া শাদী দিব বা কিভাবে আমাদের ভবিষ্যৎ করব। এক পর্যায়ে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি গার্মেন্টসে চাকরি করবো। এটা মারে বলি নাই, তো আমি ওই আপাটারে বলছি, আপা আপনার সাথে আমাকে গার্মেন্টসে নিবেন? বলে তুই তো ছোট, তোর তো গার্মেন্টসে নিব না। তখন বয়স কত আপনার? তখন বয়স প্রায় 13 বছর। ওকে, তখন আমি ফরক পরি আর প্যান্ট পরি। তো মেয়েটা আচ্ছা বললো ঠিক আছে তাহলে চল আমার সাথে। তখন আমি স্কুলে না যেয়ে ওই মেয়ের সাথে গার্মেন্টসে গেছি।
গার্মেন্টসে যাওয়ার পরে ওই মেয়েটা বলতেছে যে তুমি গেটের সামনে দাঁড়ায় থাকো, ভিতর থেকে যদি লোক আসে তাহলে নিব। তো আমি গেটের সামনে দাঁড়ায় আছি, এখন দারোয়ানরা বলতেছে যে তুমি কেন আসছো এখানে? আমি বললাম যে আমি তো চাকরি নিতে আসছি। তুমি তো অনেক ছোট, কিভাবে চাকরি করবা? দেখেন আমরা তো অনেক গরিব মানুষ, আমরা অনেক কষ্ট করে চলি, আমার নেন না। পরে এক পর্যায়ে মায়া লাগছে, লাগার পর সুপারভাইজার ডাক দিচ্ছে, বলতেছে মেয়েটাকে গরিব মানুষ কান্নাকাটি করতেছে চাকরির জন্য। তো সুপারভাইজার আমাকে নিল, নেওয়ার পরে তখন আমাকে কাজে দিল। তো যেভাবে দেখাই দিছে আমি পারতাম, করতাম। তো আমার ওদিন বলতেছে যে তুমি তো ফরক পরে আসছো, প্যান্ট পরে আসছো, তো কালকে প্যান্ট পরে আসবা না, সালোয়ার পরে আসবা। সেদিন আমার মার ছুটি হয়ে গেছে, ছুটি হওয়ার পরে আমার আব্বা কাজের থেকে আসছে, দেখে আমি বাসায় নাই। পুরো এলাকা খুঁজছে যে কই গেছি, শিয়ানা মানুষ, আর অনেক কান্নাকাটি করতেছে, খুঁজছে। তো এক পর্যায়ে আমার ছুটি হয়েছে 5টা বাজে, আমি তো অনেক খুশি যে আমি চাকরি হয়েছে, বাড়িতে আইসে। কারণ আমার মা বলতেছে, আমার দেখি মা কান্না করে দিছে যে তুমি কই গেছিলা। তখন আমি বললাম মা আমি না চাকরি নিছি, আমার চাকরি হয়েছে, মানে আমি এত খুশি। তো আমার মা কি করলো, আমার দ্বারা মারলো। আমার মা আমাকে মারলো যে তোর স্কুলে ভর্তি করাই দিছে, তুই স্কুলে না পড়ে তুই চাকরিতে গেছিস, তোর কি কইছি আমি চাকরি করতে? তখন আমি বলি যে না আমি আর স্কুলে পড়বো না, আমার স্কুলে পড়তে ভালো লাগে না। তখন মা আমাকে রাগ করে বললো আচ্ছা ঠিক আছে, তুই যখন স্কুলে পড়বি না তো তুই চাকরিই কর। ভাইয়ের আসলে ছোট দেখে বের করে দিত সুপারভাইজাররা। তো আবার বাইরে চলে গেলে আবার নিত, টয়লেটে মানে আটকে রাখতো। তো ভাইয়েরা চলে গেলে আবার টয়লেট থেকে বের করে আবার কাজে দিত। তো এরকম করতে করতে প্রায় 5-6 মাস এরকম গেছে। তো আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম, বাড়িয়ানির মেয়ে, মানে ওনার সাথে আমার খুব কলস ছিল আর কি। উনি আমাকে অনেক আদর করতো, বোনের মতো দেখতো। তো উনি একদিন ঢাকা যাইতেছে রেডি হইয়া। তো আমি বলতেছি যে আপা আপনি ঢাকা যাইতেছেন কেন? এখন বলতেছে তুই বুঝবি না। তা আমি বলতেছি বলেন আমারে কি লেগে ঢাকা যাইতেছেন, আমি একটু শুনি। তখন ওই বাড়িয়ানির মেয়ে আবার চাকরি করে সাভার ইপিজেটে। তখন বলতেছে কি আমি না বিদেশে যাম, বিদেশের বিষয়ে ইন্টারভিউ দিতে যাইতেছি, তুই কাউরে বলিস না। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন আমি বলি যে তাহলে আপনি গেলে কিন্তু আমারও নিয়ে যায়, মানে উনি তো যাই না, আগে আমি আশা করে বলি। আপনার তখন বয়স কত? আমার বয়স তখন 14 বছর। লেখাপড়া বন্ধ করে দিয়ে আপনি যে বিভিন্ন গার্মেন্টসে কাজ করে বেড়াচ্ছেন এই সময়টাতে? একটাই করছি, মানে এক গার্মেন্টসে চাকরি করার পরে ছোট বলে বের করে দিছে, আমি আর কোনো গার্মেন্টসে চাকরি নিতে পারি না, ছোট ছোট বলে যে না তুমি ছোট। তো বাসায় থাকতাম, তো পড়াশোনা তো করতামই না। তখন পড়া কি জিনিস বুঝি নাই। বললাম যে আপা আপনি বিদেশ গেলে আমার নিয়ে যান। উনি বলতেছে আমি তো যাইতে পারি না, তোর কিভাবে নিমু? তো আমি বলছি আপনি যান, তারপর আমি যাব। তো উনি কি করলো, ইন্টারভিউ দিয়ে আসলো, উনি পাশ হয়েছে ইন্টারভিউতে। পাশ হওয়ার পরে এখন মানে ওদিন থেকেই মানে বিদেশের প্রতি আমার কেমন যেন একটা নেশা লাগলো মনের ভিতরে, যে আমিও কোনো একদিন বিদেশ যাবো। তখন আমি আবার বাড়িয়ানের মেয়েরে বললাম যে আকলিম আপা আপনি যে গার্মেন্টসে চাকরি করেন, তো আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে কাজ করে বিদেশ যাম। তখন বলে তুই তো ছোট, তোর কি নিব? আমি কি নিব? পরে আচ্ছা ঠিক আছে, তাই কালকে এক কাজ করিস, আমি কালকে আমার সাথে যাইস, উঁচা জুতা পরবি আর 3-4 সেট কাপড় চোপড় পরবি, যাতে তোর মোটা মোটা দেখা যায়। তখন আমি অনেক হ্যাংলা ছিলাম। এবার আমি তাই করলাম, উঁচা জুতা পরলাম, 3-4 সেট কাপড় চোপড় পরলাম। পরার পরে বাড়ির মেয়ের সাথে আমি গেলাম। তখন ওই গার্মেন্টস আবার অনেক নামি দামি, সাবারি পেজের, তো যদি তারা বলে যে লোক নিব 7-এর ভিতরে 2-1 জন নেয় আর কি বাছাই করে। তখন যদি বলে 4-5 জন নিব, হাজারো মানুষ সিরিয়াল ধরে থাকে, তো ওই সিরিয়ালের ভিতরে ওনারা আমার বাছাই করে আর কি নিল। 2385 টাকা বেতন ধরছে অপারেটর। 2385 টাকা? 2005-এ। তখন আমার পুরা 15 বছর, 14 বছর শেষ হয়ে 15 বছর পড়ছে। চাকরি হইলো, হওয়ার পর আমি তো অনেক খুশি, ভালো একটা কোম্পানিতে চাকরি হয়েছে, দুপুরে খাওয়ায়, হ্যাঁ স্টাফ গাড়ি আছে, গাড়ি দেওয়া যাওয়া লাগে, আবার গাড়ি দেওয়া যায় কি বাসায়। আমি ছোটবেলার থেকে মানে খুব সিধা মানে সাধারণ ভাবে চলতাম। ডাইন হাত কোনটা বাম হাত কোনটা এটা আমি বলতে পারতাম না। ইভেন এখনো হঠাৎ করে কেউ যদি আমার বলে ডাইন হাত কোনটা বাম হাত কোনটা, আমি বলতে পারি না হঠাৎ করে। তো চাকরি করতেছি প্রতিনিয়ত আমি মারে বলতাম মা আমি বিদেশ যাম, মা বিদেশ যাম। তখন বাড়িয়ালির মেয়ে বিদেশ চলে গেছে অলরেডি, সে যাওয়ার পরে আমার মন মানসিকতা আরো বেশি হয়ে গেছে কেন যে বিদেশ আমি যামু, কবে যামু, খালি এগুলো বলতাম কবে আমি বিদেশ যাম। মা বলতো তুমি 1 বছর চাকরি করো, 1 বছর চাকরি করে যে টাকাটা তুমি জমাইবা আর কিছু টাকা হালাত করে তোমার পাঠাম। তো আমি 1 বছর চাকরি করে পরে 25,000 টাকার মতো জমাইছি। তখন তো বেতনই পেতাম প্রায় 3,000-এর মতন। 1 বছর চাকরি করে 25,000 টাকা জমাইছেন 2300 টাকা বেতনে? হ্যাঁ। তার মানে বেতন যেগুলো পাইতেন এগুলো খরচ করতেন না? সব না, কিছু টাকা দিতাম, 2,000 টাকা রাখতাম, আর 200-300 টাকা, 385 টাকা যেহেতু বেতন, 300 টাকা দিতাম আর কি। দিতামও না, মানে আমি বেতন পাইলে আমার বোনেদের জন্য কিছু মজা টজা কিনা নিয়ে আসতাম। জি। তারপরে আমার আব্বা
তখন সিলভারে আড়ি পাতিল তখন বেঁচে, তখন আমি পুরাপুরি ভালো মতোই চাকরি বাকরি করি বা টাকা পয়সা জমাই। আমার মনের ভিতরে একটা আনন্দ, আমি কবে বিদেশ যেমন টাকা জমাইয়া। তো একদিন হঠাৎ করে আমার আব্বা রোড পার হইতে লইছিল যখন, তখন আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে একটা পাও চলে যায়, আমার আব্বা পাও কাটতে যায়। তো আমি যে 20,000-25,000 টাকা জমাইছিলাম, ওই টাকাটা আমার আব্বার পিছে খরচ হয়ে যায়। আমি তখন কান্না করি আর ভাবি যে আমি মনে আর কোনোদিন বিদেশ যাইতে পারবো না। অফিসে গেল কান্না করি, বাসায় আসলো কান্না করি। তখন আমার আব্বারও 20,000 টাকা হয় নাই, আমার আরো টাকা পয়সা হালাত করে আমার আব্বার পিছে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। হওয়ার পরে এক পর্যায়ে আমি তখন, আমার মা বলে যে তুমি টেনশন করো না, তুমি আরো 1 বছর চাকরি করো। আচ্ছা, তখন আমার মনের ভিতরেই করলাম যে না ঠিক আছে। মানে বিদেশ যাওয়ার জন্য আপনি এত ক্রেজি ছিলেন? মানে সবাই বোন, কোনো ভাই নাই? না, কোনো ভাই নেই। মানে আপনার মাথার মধ্যে কেন এটা কাজ করতো যে আপনার বাবা মাকে আপনাকেই দেখতে হবে, আপনার বাবা মাকে কাজ করতো? তখন আমার মনে হইতো আমার আব্বা গরিব মানুষ, আর যেহেতু সবই মেয়ে, এমনি তো দেখতাম মানুষের মেয়ে বিয়ে শাদী দেওয়ার সময় অনেক টাকা পয়সা খরচ করে ভাঙ্গে, ধুমধাম করে বিয়ে দেয়। তো আমার বাবা তো কোনোদিন ধুমধাম করে বিয়ে দিতে পারবে না। এই কারণে আর কি সবসময় আমি এটা ভাবতাম যে না, আমি জীবনে কিছু একটা করবো। আর হয়েছে যখন আমার আব্বা অ্যাক্সিডেন্ট হইলো, তখন তো আরো বেশি মনের ভিতর হয়েছে যে না, আমার কিছু করা লাগবো। তখন আমি আরেক বছর কাজ করলাম। তখন আমার মা একলা কাজ করতো, আমার আব্বা তো তখন বসা, যেহেতু পাও নাই, একটা পাটা কেটে ফেলতে হয়েছে। হ্যাঁ, পাও কেটে ফেলা হয়েছে। তো মা একলা কাজ করতো, তো ওই টাকা দিয়ে কোনো রকম ঘর ভাড়া খাওয়া হইতো। আবার আমি কাজ করে, মা কাজ বলতে কি মা মানুষের বাসায় কাজ? না, গার্মেন্টসে কাজ করতো। তো তখন তো আমি আবার চাকরি করে, আমি তো টাকা দিতাম না, আমি তো বিদেশ যাবো দেখে আমি সব টাকা আমি জমাইতাম। তো 1 বছর কাজ করার পর আমি আবার 25,000 টাকা জমাইলাম। জমানোর পরে এখন মার বলে, মা আমি বিদেশ যাবো, এখন আমার যদি কোন আরেক বছর কাজ করতে, আমি করবো না, আমি বিদেশ যাবো। বিদেশ যাওয়ার চিন্তাটা কি মানে শুধু পয়সা ইনকাম করবে বেশি বেশি ওইটার জন্য? বাট বিদেশে গিয়ে কি হয়, কিভাবে কি হয় কিছু জানেন না? তো ওই বাড়িয়ানির মেয়ে যে বিদেশ গেছে, উনি আবার ক্যাসেট করে পাঠাইতো, চিঠি পাঠাইতো। তো ওইগুলো ক্যাসেট না আমি শুনতাম তাদের ঘরে, যে বিনাই করে ক্যাসেট করে পাঠাইতো না, আমার খুব ভালো লাগতো। বিনয় বলতে মানে উনি অনেক সুন্দর করে, মানে মোবাইলে কথা বলে যেরকম বলে না, ফ্যামিলির সাথে কথা বলে না, ঠিক এরকম করে কথা বলে। ক্যাসেটটা এই জেনারেশনের অনেকেই বুঝবে না, এটা তো আপনার 90s এর কিড যারা তারা বুঝবেন। ক্যাসেটের ওই যে ফিতাগুলো থাকে না, ফিতাগুলো পাঠাইতো, বা অনেক সময় ক্যাসেটও পাঠাইতো আর কি। তো এগুলো এনে তারপরে ওই ফিতা ঢুকানোর পরে ওই করতো এবং সবাই মিলে গোল হয়ে এটা বসে বসে শুনতো। হ্যাঁ জি, তারপর তখন আমি ওনার ফ্যামিলি বলছি যে ওনার বড় বোন ফাতেমা, আমি বলছি ফাতেমা পা, আপনারা যদি আবার ক্যাসেট করে পাঠান আকলিম আপার কাছে, তো আমার বললেন আমিও কিছু কথা বলবো। তখন ওনারা যখন ক্যাসেট করে পাঠাইতো, তখন আমার বলতো যে আকি তুই কিছু বলবি বল। তখন আমি ক্যাসেট করে বলছি যে আপা আপনি তো বিদেশ গেছেন, এখন আমি তো যাইতে পারলাম না, তো আমার নেওয়ার চিন্তা ব্যবস্থা করেন না, আমি বিদেশে যাম। তখন উনি আবার এই ক্যাসেট পাইয়া পরবর্তীতে উনি রিপ্লাই দিছে যে আকি সরাসরি আসলে জর্ডান থেকে ভিসা দেওয়া যায় না, তো এজেন্সি দেখাই দিল, এজেন্সির থেকে ইন্টারভিউ দিয়া তোর আসা লাগবো, ইন্টারভিউ দিয়া তুই আসবি, আমি তোর কিছু গার্মেন্টস এর নাম বইলা দিম, যে ওই কোম্পানির ইন্টারভিউ চললে তুই ইন্টারভিউ দিবি। তো এর ভিতরে তো আমি জানলাম বিষয়টা যে কিভাবে কি করা লাগে। তখন আমার পুরো 15 বছর বয়স, তখন 3,000 টাকা দিয়ে নর্মাল পাসপোর্ট বানাইলো। 20-22 দিনে পাসপোর্ট বাড়াইছে। হঠাৎ করে তার পরের দিন আমাকে বলতেছে যে আকি জর্ডানে শুক্রবার ইন্টারভিউ চলবো, জর্ডানের এক কোম্পানি ক্লাসিক কোম্পানি থেকে ডেডিকেট আসবো, তো ইন্টারভিউ চলবো। তখন তো বিদেশের নাম ললে 6 মাস বছর চলে যায়। তো আমি ইন্টারভিউ দিতে গেলাম, ইন্টারভিউ আমার একটা পকেট সেলাই করতে দিছে, তো ওই পকেটটা না আমি সেলাই করতে পারছি মতন। ওই লোকটা ছিল শ্রীলঙ্কার, ওই লোকটা ইংলিশে বলতেছে যে না ও অনেক সুন্দর করে ইন্টারভিউ দিছে, ও তো ওকে। তো এই কথা বলার পরে তখন আমাকে একটা পেপার দিল মেডিকেল করার জন্য, যে অমুক জায়গায় মেডিকেল করবা। তো পেপারটা দিল মতন, তারপরের দিন মগবাজার মেডিকেল করলাম। মেডিকেল করার পরে ইন্টারভিউ দিলাম ঠিকই, ইন্টারভিউ দেওয়ার 1 সপ্তাহ না যাইতে আমার ভিসা আইসা পড়ছে। আসার পরে এখন আমার মা আমার বকতাছে যে বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে গেছো, এখন ভিসা পড়ছে, এত টাকা কই পাম? কত টাকা? তখন পরে 70,000 টাকা দিয়ে গেছি, আমাদের তো ছিল 20-25,000 টাকা। তারপর ভিসা আইসা পড়ছে, তারপর বনানীতে আমি টিকিট নিতে আসছি। নেওয়ার পরে আমার ব্যাগ ট্যাগ সবকিছু গুছাই গেছে রাখছি। আমার আব্বা বলতেছে যে তোমার আর বাড়িতে আসা লাগবো না, আমরা এখান থেকে বাসার থেকে ব্যাগ নিয়ে এয়ারপোর্টে যাবো, তুমি ওইখান থেকে শুধু এয়ারপোর্টে আসবা। তখন রাত পড়ায় বাজে 3টার দিকে এয়ারপোর্টে ঢুকলাম।
যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাই তখন মনে হয়েছে যে কই যাইতাছি, কেন? কি হইব, মানে বিদেশ তো বুঝি না, তারপরে শখের ঠেলা যাইতাছি, যাওয়ার পরে কি হইব না হইব এটা বুঝতাম না। কিন্তু তখন না খুব কষ্ট লাগতেছে যে মায়ের থুইয়া বাবার থুইয়া যাবো বিদেশে। তখন আমার আব্বা পঙ্গু মানুষ, আব্বার দেখলে আমার খুব মায়া লাগতো। তারপরে বাবা ওই সময় কিছু করে না? না, কিছু করতে পারেন। তারপরে বিমানে উঠলাম, বিমানে ওঠার পরে তো কেমন ভয় ভয় লাগতেছে যে বিমানের যে টয়লেট কিভাবে ব্যবহার করে ওইটাও আমি জানতাম না, যে এই টয়লেট গুলো আছে না কমন টয়লেট গুলা ওগুলা। তো আমার বিমান সকাল 6টা বাজে বিমান ছাড়ার পরে জর্ডানে গেলাম পরে সন্ধ্যার দিকে, মাগরিবের আজান দেয়। তখন জর্ডানে যাওয়ার পরে দেখি যে মরুভূমি আর মরুভূমি, গাছপালা নাই, শুধু মরুভূমি। আর যে হাউসে আমাকে দিছে ওই হাউসটা একদম নতুন, মেয়েরাও সব নতুন, এক রুমে 12 জন করে মেয়ে থাকতে দিত। তারপরের দিনকে অফিসে নিয়ে গেছে, একদিনও রেস্টে দেয় নাই। যে আসলাম জানি না কি হইব, রাত ভরে কান্না করলাম, সকালবেলা ডিউটিতে গেলাম। তো প্রায় 2-3 মাস মতন খালি আমি কান্না করি কাজ করার জন্য। ওখানেও গার্মেন্টস? হ্যাঁ, ওখানেও গার্মেন্টস, এটা তো গার্মেন্টস বিষয় গেছে। আচ্ছা। সবসময় আমার কথা মনে পড়লে কান্না হইতো, আর আমিও ফোন দিলে আমার মা অনেক কান্না করতো। এখানকার চেয়ে ওখানে কি পয়সাটা বেশি? জি। কত বেশি? বাংলাদেশে যখন কাজ করছি তখন আমি 2400 টাকা বেতন পাইছি। আচ্ছা। আর জর্ডানে যখন গেছি 12-13 হাজার টাকা বেতন। ওকে, কিন্তু খরচ তো আছে ওখানে, থাকার খাওয়ার পরে কয় টাকা সেভ? কোম্পানি থাকা খাওয়া। ও, কোম্পানি থাকা খাওয়া দিত? সব কোম্পানি থাকা খাওয়া রুম সবকিছু কোম্পানি। আচ্ছা, তার মানে আপনি যে টাকা পাইতেন টাকা পুরোটাই সেভ হইতো? হ্যাঁ, কিন্তু কি কোম্পানির থাকা খাওয়া হইলো, মানে কোম্পানির ভাতটা আমরা খাইতাম কিন্তু তরকারি খাওয়া যেত না, অনেক মানুষের রান্না করে তো মজা লাগতো না। আচ্ছা। তখন আমার কাছে ফোন ছিল না, ফ্যাক্সের দোকানে যেয়ে সপ্তাহে একদিন কথা বলতাম। তখন ওই সপ্তাহে আমার মা আমার বাসায় থাকতো, আমি কখন ফোন দিব, ফোন দিলে ওনারা অনেক কান্না করতো আমার লাগে। আর আমার মা সবসময় আমার জন্য আফসোস করতো, সবার কাছে কইতো আমার দুধের শিশু, ধরতে গেলে দুধের বাচ্চা বিদেশে গেছে। আমি যখন পাসপোর্ট বানাই, পাসপোর্টে 6-7 বছর বেশি দিয়া পাসপোর্ট বানাইছি। তো পাসপোর্টে তখন আমার 21-22 বছর বয়স, আমি বেতন পাইতাম 12-13 হাজার টাকা। মা কইতো তোমার টাকা পাঠানো লাগবো না, তুমি রেখা দিবা, জমাইবা, আর যেমনি পারি আমরা কষ্ট কইরা আমরা সংসার চালামো। তখন আমার মেজো বোনরাও চাকরি নিচ্ছে, আমি বিদেশ হওয়ার পরে মেজোটার বয়সও পড়া 13-14 বছর বয়স। তো আমি যখন আমার বিদেশ যাই তখন আমার ছোট একটা বোন হয়েছে, ওই বোনটার বয়স পড়া 3 বছর রাইখা আমি বিদেশে গেছি। তখন 10,000 টাকা করে আমি প্রতি মাসে রাইখা দিতাম। 5 মাসে আমি পড়া 50,000 টাকা রাখলাম। রাখার পরে আমি যে ঋণ করে আইছি 50,000 টাকা, ওই টাকার আগে ঋণ দিলাম। ঋণ দেওয়ার পরে মানে আমি খালি বছর গুনি, 1 বছর টাকা আলাদা আলাদা করে রাখি। তখন 1 বছর কাজ করলাম, 1 বছর কাজ করে আমার ঋণ টেন দিয়া 1,20,000 টাকার মতো জমছে। তো আমি মারে বলি কি, মা 1,20,000 টাকা যেহেতু জমছে তাহলে আপনি জায়গা কিনেন। মা কই 1,20,000 টাকা দেখি জায়গা হইব? তা আমি কইছি জায়গা হইব না, দেখেন সমস্যা কি, দেখতে সমস্যা কি, আমি দরকার হলে মানুষের কাছ থেকে হালাত বালাত করে দিব। আমার মা আবার একদিন বলতেছে কি যে গাজীপুরে জায়গা সস্তা আছে। গাজীপুরে আমার আবার অনেক আত্মীয় স্বজন গাজীপুরে জায়গা কিনা বাড়ি করছে। আমার মা জায়গা দেখার পর ওনার পছন্দ হয়েছে, পরে জায়গা বায়না করলো। পরে 4 কাঠা জায়গা 50,000 টাকা কাঠা। তো 4 কাঠা জায়গার দাম পড়ায় 2 লাখ টাকা পড়ে, রেজিস্ট্রি খরচ টরচ লিয়ে পড়ায় 3 লাখ টাকার মতো পড়ছে তখন। তো আমার কাছে ছিল পরে 1,20,000 টাকা, ওই টাকা দিয়ে বায়না করে থিয়ে গেছে 3 মাসের ভিতরে, মানে বাকি টাকা আপনার পরিশোধ করে তারপর রেজিস্ট্রি করা লাগবে আর কি। 3 মাসের টাকা জমাইছি। আর আমার রুমের মেয়েগোর থেকে আমি টাকা চাইছি যে আমি জায়গা কিনবো, আমার সবাই একটু হেল্প করেন, পরে আমি পরবর্তীতে আবার আপনাকে কাজ করে দিয়ে দিন। ওকে। তারপরে মেয়েরা আমার টাকা দিল, দেওয়ার পরে এই জায়গা কিনলাম। জায়গা কেনার পরে আমার মনে হইলো যে আমি কিছু করতে পারছি, যেগুলার টাকা আমি ধার করছি সে ধারের টাকা আমি দিলাম কাজ করিয়া। তো আমি আবার এক পর্যায়ে আমার মেজো বোনটারও আমি বিদেশ নিয়ে গেলাম। ওর বয়স কত তখন যখন আপনি ওকে? যখন ওর নিয়ে গেলাম ওর 16-17 বছর এরকম অল্প বয়সে আর কি নিয়ে যাওয়ার পর আমার ইচ্ছা ছিল যে 2 বোনে কাজ করবো, তাহলে আমার বেশি দিন করা লাগবো না, তাহলে 2 বোনে তাড়াতাড়ি কাজ করলে 1 বোনের টাকাটা 2 সংসারও চলে, আর বোনের টাকা ঘর বাড়ি করলাম। তো ওই বোনটা নিয়ে গেছে মতন, ওই বোনটা প্রায় 3-4 মাস কাজ করার পরে কোম্পানিতে লাগছে আন্দোলন, মানে ওয়ার্কার আন্দোলন লাগছে মতন, মালিকে গার্মেন্টস বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে ওই লোকগুলো সব বাংলাদেশে পাঠাই দিচ্ছে। তা আমি যে আমার বোনের এত টাকা পয়সা খরচ করে নিয়ে গেছে ওইটা মানে আমার লস হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে ওরা আমি আবার নিয়ে আসবো, 2 বোনে একসাথে কাজ করে তারপর একবারে চলে যাবো। তো আমার বোন বলতেছে না আমি আর বিদেশ যাবো না। তো আমার মা বলতেছে থাকো, যখন যাইতেই চায় না তাহলে আর নেওয়া দরকার নেই, আর বিয়ে শাদী দিয়ে দিই। তখন আমার মেজো বোনটার বিয়ে দিয়ে দিল। মানে আপনার আগে আপনার মেজো বোনের বিয়ে হয়ে গেল?
আপনার বাবা মা চিন্তা করে নাই যে আপনার বিয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে? চিন্তা করেন, এই কারণে আমি বলছি যে ওর বিয়ে শাদী দিয়ে দেন, যেহেতু আমি বিদেশে আছি, আমি কবে যাই কোনো ঠিক নেই। তো ওর মানে আপনার নিজেরও চিন্তা হয় নাই যে আপনার কি হবে? তখন আমি কেমনে আমি নিজে আগামো, মানে ওই চিন্তা ভাবনা। আগামো মানে কি আপনার সংসার, আপনার পরিবার কেমনে আপনি ধরে রাখবেন? আর মা, আমি ছোটবেলাতে দেখতাম আমার মা ছেলের জন্য অনেক কান্না করতো, একটা ছেলে নাই, মানুষের ছেলে দেখলে না মা আফসোস করতো যে আল্লাহ আমার সব কটা মেয়ে দিল, একটা ছেলেও দিল না, এর বলতো। তখন না আমি ওই মার কষ্টটা না আমি মানে অনুভব করতাম, দেখতাম আমার মা একটা ছেলের জন্য এরকম করে, মা মনে করে ছেলে তাকে না জানি কত কিছু করব। তো আমি ভাবলাম যে ছেলে হইলে অনেক কিছু করব, কিন্তু আমি মেয়ে হয়ে আমার মার ভবিষ্যৎ করে দিব, আমার যাতে কোনদিন কইতে না পারে যে আমি কষ্ট করছি। কত বছর হয়েছে তখন বিদেশে? 5 বছর, 4.5 বছর এরকম। একবারও আসেন নাই? না, একবারও আসি নাই। টাকা যে আমি হালত করছিলাম এগুলো সব দিয়ে তারপর আমি আবার 1-1.5 লাখ টাকা জমাইলাম। 1-1.5 লাখ টাকা জমানোর পরে তখন আমার আব্বার বলতেছি যে আব্বা তাহলে ওই জায়গার ভিতরে চলে যান, ঘর উঠাইয়া, একটা টিনের ঘর উঠাইয়া চলে যান, ভাড়া থাকার থেকে টিনের ঘরে থাকবেন ভালো, নিজস্ব বাড়ি। আমার কাছে যে টাকাটা ছিল ওটা দিছি, দেওয়ার পরে টিনের ঘর দুয়ার উঠাইলে, উঠানোর পরে আমার মা বলতেছে যে মা তুমি তো অনেক কিছুই করছো সংসারের জন্য, তাইলে তুমি একবার আসো বাংলাদেশে, বিয়ে শাদী দিয়ে দিয়ে সংসার করো। তা আমি কইছি মা আমি 5 বছর কাম করে তো এই যে টাকা হালত করে আইছি, হালতের টাকা দিছি, তারপর হয়েছে আপনার জায়গা কিনলাম, তারপর ঘর উঠাইছি, এখন আমার কাছে তো ক্যাশ টাকা নাই, বিয়ে শাদী দিতে গেলেও তো কিছু টাকা পয়সা তো দেওয়া লাগে, তাই না? তো এর ভিতরে আমি আবার টুকিটাকি আমি গহনা কিনছি, ছোট বোনের জন্য, মেজ বোনের জন্য, আমার মার জন্য, আমার নিজের জন্য, সবার জন্য মানে গহনা কিনছি। গহনা কিনা মার্কেট করে আমার কাছে মানে ওরকম ক্যাশ টাকা নাই যে বিয়ে শাদী বসার মতন। তো আমার ইচ্ছা যে আমি নিজে প্রতিষ্ঠিত হইয়া তারপরে বিয়ে বসবো, তাতে আমার যত বয়স হোক। তারপর বাংলাদেশে আমার মা বলতেছে যে তুমি আসো আসো, মা প্রতিনিয়ত কান্না করতো, বলতো তুমি আসো। পরে আমি এক পর্যায়ে আমি একবারে ক্যান্সেলে চলে আসলাম। ক্যান্সেল বলতে? ক্যান্সেল মানে একবারে চলে আসছি, মানে ওই কোম্পানিতে কাজ করবে না? একবারে করবো না। তো আমি ওই কোম্পানির ম্যানেজার যে উনি আমার বলছে যে একবার যাই কি করবা, কাজ করো, ছুটিতে যাও। আমি গেছি না, আমি ওই গার্মেন্টসে আবার অনেক প্রোডাকশন আর বেতনও কম। আর তখন জর্ডানে আমি যাওয়ার পরে 5 বছর ভিসা বন্ধ ছিল, তো 5 বছর পরে নতুন করে আবার ভিসা চালু করছে, বিভিন্ন কোম্পানিতে লোক নেয়, ভালো ভালো কোম্পানিতে। তো আমার ইচ্ছা যে আমি এইখান থেকে যাইয়া অন্য একটাতে আসবো, তখন ভালো টাকা বেতন পাবো। গার্মেন্টসে যে এত বছর আমি বিদেশে যে কাজ করছি, একটা কোম্পানিতে বাঙালি মেয়ে ছেলে ছিল, তো কেউ যদি আমাকে প্রেমের অফার দিত না আমার খুব রাগ উঠতো। তো অনেক ভালো ভালো ছেলেরা আমার বিয়ের জন্য অনেক অফার করতো, কিন্তু আমি রাজি হইতাম না। পরে বাংলাদেশে যেদিন আসবো সেদিন ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ছিল, তো আমার ফ্লাইট হলো। আমার দুবাই দিয়ে ফ্লাইট হয়েছে। তো যখন দুবাই এয়ারলাইন্সে, বাংলাদেশ এয়ারলাইন্সে উঠলাম দুবাই থেকে, তখন আমি জানালার পাশে বসছি, তো আমার সামনে ছিটে আরেকটা বাঙালি ছেলে বসছে। তো ওই ছেলেটা আমার বিমানে যখন আমি উঠি চায় থাকতো আমার দিকে, ব্লেজার টেলেজার কোট মুট পরা, হয়তো ভালো কোনো কোম্পানিতে ভালো কোনো কান্ট্রিতে থাকে হয়তো বা। তো এটা ভাবতাম, বিমান থেকেই আমাকে ফলো করছে। বিমান যখন ল্যান্ড করব তার আধা ঘন্টা আগে একটা পেপার দেয়, তো ওই পেপারটা বিমানবালারা যখন দিছে, দেওয়ার পরে ও সবার, আমি তো তখন ইংলিশ বুঝি না, ও তো বুঝে ফর্ম ফিল আপ করে দিতেছে। এখন আমি শর্মে আমারটা দেই না, তো ভাববো যে মনে মূর্খ, আমি আর দেই না। তারপর ওই নিজেই মানে বিমানের হাত বাড়াইয়া আমার পেপারটা আর কি চাইলো, তখন আমি দিছি। দেওয়ার পরে আমার ফর্ম ফিল আপ করে দিল। দেওয়ার পরে বলতেছে কি আপনার মোবাইল নাম্বার লাগবে। তো আমি বলি কি মোবাইল নাম্বার তো লাগে না, আমি যেটুকু জানি। বলে না মোবাইল নাম্বার লাগবো। তো আমি বিশ্বাস করে ওনার মোবাইল নাম্বারটা দিলাম। বিমান যখন ল্যান্ড করে ওই মুহূর্তটা কোন মানে কে আছে না আছে ওটা কিন্তু মনে হয় না বিমানে, যতই আপন লোক থাকুক, কতক্ষণে বাইরে যাব, নিজের গার্জিয়ান আসে, আনন্দে অন্যরকম। তো বিমানটা যখন ল্যান্ড করলো, আমার আব্বা বাহিরে আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, তখন আমি বিমান থেকে নামলাম। নামার পর ও আমার পিছে পিছে আসে আর বলে আরে বাঙালি কেমন বেইমান, এত হেল্প করলাম বিমানে, বিমান থেকে নাইমে আমার চিনেই না, এটা বললো। তো আমি বাসায় আইলাম, আসার পরে ও যে আমার ফোন নাম্বার যে রাখছে, ও আমার নিশিরাইতে পড়ায় 12টার দিকে কল দিছে। দেওয়ার পর বলে যে ফোন দিয়ে বলে আখি আছে আখি। আমি বললাম আমি তো আখি, আপনি কি? বলে আমার আপনি চিনেন না, বিমানে যে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল। পরাঙ্ক আচ্ছা, আপনি আমার চালাকি করে আমার কাছ থেকে নাম্বারটা নিছেন? বলে হ্যাঁ। আমি ওরা জিজ্ঞেস করি না যে আপনার নাম কি, আপনার বাসা কোথায়। তো একদিন ওর সাথে পড়ায় ফোন দেয়, পর আমি বললাম কি যে এত রাতে কেন ফোন দেন, বদ্ধতা কি বুঝেন না? আমরা ফ্যামিলি নিয়ে থাকি, আপনার মতো একলা থাকি না, আপনি ফোন দিবেন না এত রাত করে। তারপর দিন সে আবার ফোন দেয়, দিনের বেলা দেয় রাতেও দেয়, এবং 2-3 দিন ফোন দিল আমি কথা বলি, ফোন দিলে আমি কথা বলি।
তো কথা বলতে 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 এক পর্যায়ে প্রায় কেমন জানি ওর প্রতি একটা আমার মানে ভালো লাগা কাজ করলো, কিন্তু কেউ কাউরে বলি নাই যে আমি তোমাকে ভালোবাসি কি আসে বিষয়। তো এমনিতেই মানে দুজনের ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হইলো। তো এক পর্যায়ে ও নাকি ওর ফ্যামিলিরে জানাইছে যে মা আমি বিমানে একটা মেয়েরে দেখছি, আমার খুব পছন্দ হয়েছে মেয়েটারে, বাড়ি গাজীপুরের নাম আঁখি, তো আপনি যদি আমার বিয়া যদি করানে তাহলে ওই মেয়ের আমি বিয়ে করবো। তখন ওর মা নাকি বলছে ঠিক আছে তুমি ওই মেয়ের সাথে আমার কথা বলাই দিও, আমি ওর মেয়ের সাথে কথা বলবো, ওর ফ্যামিলির সাথে কথা বলবো। তোর মা আমার সাথে কথা বললো, বলার পরে আমার ফ্যামিলির সাথেও কথা বললো। তো এক পর্যায়ে ওর 4 মাস ছুটি শেষ, এখন ওর বাবা মা ওর বিয়া করাইবো না, বলে যে এখন বিয়া করাবো না, তুমি আরেকবার থেকে আসো, পরবর্তীতে আসলে তোমাকে বিয়া করাবো। তখন ওর মা আমার আবার জিজ্ঞেস করছে যে মা তুমি কি বিদেশ আবার যাইবা করবা? আমি বলছি যে হ্যাঁ আমি আরেকবার বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আমার আছে। পরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বিদেশ যদি যাও তা বিদেশ যাও, তুমি 2-3 বছর থেকে আসো, বাপ মার জন্য কোনো কিছু একটা করো। ও এক পর্যায়ে আমাকে ফোন দিয়ে বলে যে না আমি প্রতিবারে আসি 2 বছর 1 বছর পর পর ছুটিতে আসি, আমার বাবা মা আমার বিয়ে করায় না, আমারে বিয়ে করাইবো না আমি জানি, তাহলে কাজ করো তুমি যেহেতু জর্ডানে যাবে আমিও দুবাইতে থাকবো, তাহলে আমি বিয়ে করি করলে তখন দুজনের প্রতি একটা টান থাকবো, তুমিও কারোর পছন্দ করবো না আমিও কারোর পছন্দ করবো না। তখন আমি বললাম যে না আপনি মা তো না করলো, তো এখন যদি আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার আব্বা মা ফ্যামিলি তো মানবো না। তখন ও বলে যে মানুক আর না মানুক এটা কোনো বিষয় না, আমি বিয়ে করবো এটাই আমি জানি, তুমি কি আমার সাথে বিয়ে বসবা? তখন আমি তো আর পছন্দ করি। তো এর ভিতরে আমার বাড়ির পাশে একটা সম্বন্ধ আমার জন্য আনছিল, আমার এক কাকি লাগে, তো ও ছেলেটা আবার সৌদির থেকে আইছিল, তখন আমি তো ওরে পছন্দ করি দেখে ওইটা না করে দিছি। তখন ওর ইয়ের থেকে ওর পক্ষের থেকে ওর এক চাচাতো ভাই, ওর এক বোনের জামাই ও, আর আমার পক্ষের থেকে আমার ফুপু, আমার ছোট বোন, আমার একটা বান্ধবী, আমি কাজীর অফিসে চলে গেলাম। হ্যাঁ, চলে যাওয়ার পর ওখানে বিয়ে হইলো, 1 লাখ টাকা কাবিন দিল, দেওয়ার পরে ও চলে গেছে ওর বাড়িতে, আমি চলে আসছি আমার বাড়িতে। 2 দিন পরে আমার মা জানতে পারছে, আমি বলছি আমার মায়ের যে মা মিনুমুন হাবিবের কাছে আমি বিয়ে সে দিন বসছি। তখন আমার মা অনেক কান্না করছে যে আমি তো রাজি ছিলাম, তাহলে এত বড় একটা কাজ যেহেতু করলা আমার কাছে জানাইলা না, কিন্তু আমার ভয় লাগে যেহেতু ছেলের গার্জিয়ান নিয়ে ওরকম আমগো বাড়িতে আসা করে নাই, হ্যাঁ ভালো না খারাপ তাও জানি না, তো ঠিক আছে তুমি যখন পছন্দ করে বইছো কপালে যা আছে তাই হইব। 1 সপ্তাহ পরে আমাদের বাড়িতে আসছে, আমগো বাড়িতে আসা 2 দিন আমাদের বাড়িতে ছিল। তো থাকার পরে 2 দিন থাকার পর ওই আবার ওর বাড়িতে চলে যায়। হয়তো 6 মাসের ছুটি নিয়ে এসেছিল, ওর কোম্পানি ওর ফোন দিয়ে বলছে যে 6 মাস থাকা যাবে না, 5 মাসের ভিতরে তোমার আসতে হবে। তখন ও আমার বলে নাই যে ওর কোম্পানি ওর ফোন দিছে ও চলে যাইব, তখন ও তো জানে ও চলে যাইব, ও আমার বলে আখি চলো তোমার নিয়ে না কক্সবাজার যাই। তখন আমি বললাম না আমি এত দূরে কক্সবাজার যাবো না, তো বললে চলো সিলেট মাজার যাই। তা আমি বলি হ্যাঁ সিলেট মাজার যাওয়া যায়, যেহেতু সিলেট মাজার আমার দেখার খুব শখ। তো গেলাম, যাওয়ার পরে সিলেট মাজার আমরা 2 দিন ছিলাম। থাকার পরে ও যেদিন সিলেট থেকে আমরা আসলাম তার পরের দিন ও কি করলো, টিকিট ওকে করতে আসছে, কিন্তু ও আমার বলে নাই যে আমি চলে যাবো। তো যেদিন চলে যাবো সেদিন ওর সাথে আমি সারা রাত কথা বললাম, মোবাইলে সবসময় কথা বলতাম। ফজরের আজান তখন দেয়, তখন আমাকে বলে যে আখি এখন তুমি রেখে দাও, পরবর্তীতে কথা বলবো, আমার তো গাড়ি চলে আসছে। তা আমি বললাম গাড়ি চলে আসছে মানে? বলতেছে যে না আমি তো আজকে চলে যাবো। তখন আমি বললাম আপনি চলে যাবেন তো আপনি তো আমার বললেন না। যে বলি নাই তুমি কষ্ট পাইবা, আসলে আপনার মনের ভিতরে কি আছে। তখন বলো উল্টাপাল্টা কথা বললো না, আমার মনের ভিতরে আবার কি থাকবো, তো তুমি টেনশন করো না, দুবাইতে গেলে আমি তোমার ফোনে কথা বলবো। তখন ওর বাসা থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর এয়ারপোর্টে যাইয়া তখন আমার বলে যে তুমি এয়ারপোর্টে আসবা। তখন আমি বলি যে সবকিছু করে ফেলাইছেন, এখন কি এয়ারপোর্ট গেলে আমি কি আপনার সাথে দেখা করতে পারবো? বলে যে না পারবা। তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে রেডি হইয়া পরে চৌরাস্তা পর্যন্ত আসলাম। আসার পরে ফোন দিয়ে আমাকে বলতেছে কি কোন পর্যন্ত আসছো, তো আমি বলছি যে আমি চৌরাস্তা পর্যন্ত আসছি। বলতেছে তুমি চলে যাও, আমার বিমানে এখন উঠতে হবে, তোমার সাথে আমার দেখা হবে না। তখন এই কথা বলছেন আমার খুব খারাপ লাগছে। তখন তুই করে বলছিস তুই আমার মিথ্যা কথা এই পর্যন্ত আনলি, এখন আমি আবার বাসায় যাবো গা। তখন আমি কেমন জানি মন থেকে মানে আমার এটা আসছে যে আমি তখন বলি যে আল্লাহ যেন কোনো দিন তোর সাথে যেন আমার আর দেখা না হয়, এটাই যেন জীবনের শেষ কথা হয়। আমি বাসায় চলে আসলাম, আসার পর ওই তো দুবাইতে চলে গেল। ওখানে যা ফোন দিছে যে আমি ভালো মতো পৌঁছাইছি, আমার জন্য টেনশন করো না। তো এর ভিতরেও যাওয়ার পর আমি আবার জর্ডানে ইন্টারভিউ দিলাম। জর্ডানে ইন্টারভিউ দেওয়ার পর আমি পাস হয়ে গেছি। যাওয়ার পরে ওর যাওয়ার পরে 23 দিন পরে আমি আবার জর্ডানে চলে গেলাম। 23 দিনের ভিতরে ভিসা ইচ্ছা করছে। জর্ডান যাওয়ার পরে এখন এক রুমে তো 6-7 জন থাকি মেয়েরা, আমি প্রতিদিন খালি মোটা হই আর আমার জামা লাগে না, টাইট হয়। তখন রুমের মেয়েরা বলতেছে যে তুই আমার মনে হয় তুই না প্রেগনেন্ট। হ্যাঁ,
তখন আমি বলতাম কি আজারা কথা প্রেগনেন্ট, আমি যে আসলাম বিদেশে আমার মেডিকেল করছে না, মেডিকেলে তো ধরা পড়ে নাই, তো কিভাবে আমি প্রেগনেন্ট হইলাম? কয় না তুমি প্রেগনেন্ট। তো এক পর্যায়ে ওর সাথে আমি তর্কাতর্কি করার পরে ওরা একটা মানে কাঠি কিনে আনলো আর কি, বাচ্চা যে চেক করে। তো ওরা চেক করলো না, তারপরের দিন বলতেছে যে হ্যাঁ তুই তো প্রেগনেন্ট। তখন আমার কান্না দেখে কি যে নতুন নতুন আসছে এই কোম্পানিতে, এখন আমি কিভাবে আমি বাংলাদেশে যাবো, বা কোম্পানিতে আমার পাঠাইবো না, আমি গেলে আমার নিজের টাকাটা যাইতে হইব। তখন ও তখন তো অলরেডি দুবাই থাকে, তখন আমি প্রতিদিন আমার ফোন দেয়, সেদিন আর ফোন দেয় নাই। আমি নিজে টাকা ভরে ওর কাছে ফোন দিলাম, দেওয়ার পরে আমি আপনি তো জানেনই যে আমার কতদিন ধরে আমি অসুস্থ, আমার খারাপ লাগে, তো আসলে এখন আমি বুঝতে পারছি কি লেগে খারাপ লাগে, আমি চেক করছি তো ধরা পড়ছে আমি নাকি প্রেগনেন্ট। ও বলতেছে না না এটা কি করা সম্ভব, এটা কি করে সম্ভব, আপনি আসছেন মেডিকেলে ধরা পড়ে নাই? আমি বলছি না মেডিকেলে তো ধরা পড়ে নাই, আমি নিজেই তো জানি না। তখন আমার বলে তুই কেমন মায়ে মানুষ, তোর তাল নাই, হ্যাঁ একটা বাচ্চা পেরে তুই বলতে পারস না, এ কথা বলে। পর কাছে ঠিক আছে ঠিক আছে, তখন আমার কোম্পানিরে জানাইলো আমার রুমের মেয়েরা যে একটা মেয়ে নতুন আসছে, মেয়েরা তো প্রেগনেন্ট, তো তার কাজ করতে পারবো না, আর বাংলাদেশে পাঠার জন্য ব্যবস্থা কর। তারপর আমি বাংলাদেশে আসলাম, আসার পরে এখন ও আমার সাথে আর যোগাযোগ করে না। পরে এক পর্যায়ে আমার মেয়ে হইলো, মেয়ে হওয়ার পরে আমি ধরতে গেলে বেকার, আমার মেয়ে একটা হয়েছে, বাবা তো পঙ্গু মানুষ, কাজ করতে পারে না, তাহলে কিভাবে সংসারটা চলবো? তখন এক পর্যায়ে মারে বললাম মা আমি আবার বিদেশে যাবো, আপনি আমার মেয়েটারে রাখেন। তখন আমার মা বললো তোর বাচ্চা আমি কিভাবে রাখবো, তো মারা যাইব। তখন আমি বললাম মারা যদি যায় যাক, যদি আল্লাহ বাঁচায় রাখে তো থাকবো, আর না থাকলে আমার কোনো দাবি নেই আপনার প্রতি। তখন মার কাছে রেখে আমি মেয়েটারে রেখে বিদেশে গেলাম। যাওয়ার পরে তখন ও আর খোঁজ খবর নেয় না। ওইখানে যাওয়ার পর আমি ফোন দিছি, যাওয়ার পর বলে ও আবার বিদেশে আইসা বসো, মেয়ের রাইখা টাকার এত লোভ, আমার ফ্যামিলির ফোন দেয়া কয় আপনারা তো একা এত লোভ, মেয়ের বিদেশ পাঠাই দিছেন, বলে যে তুই এরকম বিদেশ আসছস না আমার কাছে না বললে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর এক পর্যায়ে দেখি যে না আসলে ওরা দিয়া তো আমার আর চলবো না, বাচ্চাটার প্রতি কোনো মায়া নাই, কালো হয়েছে না সুন্দর হয়েছে কেমন হয়েছে কোনোদিন জিজ্ঞেসও করেনি। তখন আমি নিজের ইচ্ছায় তারপর নিজের থেকে আমি আর ডিভোর্স দিয়ে দিলাম। তখন আমার মেয়ের বয়স 6 মাস। ডিভোর্স দেওয়ার পর ওই মেয়েকে দেখতেও যাইতো না? হ্যাঁ না, মেয়ে কখনো দেখেই না বাবারে, বা ও কখনো মেয়েকে দেখে নাই। ওই থেকে আমার ছেলে মানুষের প্রতি না একটা ঘৃণা ছিল, যে না আমি আর বিয়ে শাদী বসবো না, একটা মেয়ে তো আছে, মেয়ের এনে থাকতে পারবো। তখন আমার মা একদিন হঠাৎ করে হার্ট স্ট্রোক করে মারা গেল 2021 সালে। মারা যাওয়ার 2 দিন আগে বলতেছে মা তুমি বাংলাদেশ আইসা পড়ো, তোমার বিয়ে শাদী দিই। মারা গেল, মার আর দেখতে পেলাম না, যে মার জন্য এত কষ্ট করছে এ মার আমি দেখতে পারি নাই শেষ পর্যন্ত। আমার বাচ্চাটা আমার মা দেখতো, মা মারা গেছে মতন বাচ্চাটা আমার ছোট বোনে রাখতো। তখন আমার বাচ্চার বয়স তো প্রায় 10 বছর হয়ে গেছে। আমার মেজো বোনটা বিয়ে হয়েছে যেহেতু আলাদা থাকে, আর এখনো 2টা বোন আবিয়াস বিয়ে হয় নাই, সে দুটো বিদেশে থাকে, আমি নিয়ে গেছিলাম। আর ছোটটা পড়াশোনা করতো, তো কম্পিউটারের কাজ শিখা কম্পিউটারের একটা ইয়েতে চাকরি করে। তখন আমি মেজো বোন বলতেছে আপা আপনি আইসা পড়েন, আপনি দরকার হলে বাংলাদেশে চাকরি করে মেয়ের সাথে থাকবেন, এটাই ভালোই বোঝে, তো বাড়ি ঘর করছেন। যখন আমি বিল্ডিং ঘর টিনের ঘর উঠাইছি তখন না মা কেউ বিল্ডিং ঘর যদি উঠানো দেখতো না তো আফসোস করতো। তো চিন্তা করলাম এত বছর বিদেশ করতেছি, মা একটা বিল্ডিং ঘরে শখ করে, বিল্ডিং ঘরে যদি না করে দিতে পারি তো বিদেশ করে কি লাভ হইলো। তখন আমার সেজো বোনটার আমি নিয়ে গেছি, সেজো বোনটার নিয়ে এক বোনের টাকা দিয়ে সংসার চালাইছি, আর এক বোনের টাকা দিয়ে বিল্ডিং ঘর উঠাইছি। তো আমার মা 1 বছর মতো থেকে যেতে পারছে, পরে তো মারাই গেল। তারপরে আমি যেদিন আইসা পড়ব বাংলাদেশে, আইসা পড়ার পরে আমার লাইনে একটা মেয়ে আছে, তো আয়সা করে নাম, ওই মেয়েটা বলতেছে আখি আপা আপনি তো দেশে যে বিয়ে শাদী বসবেন তাই না। তো আমার কেমন জানি মা মরার পরে মনে হইলো যে না আমার একটা সংসারের দরকার আছে, এইভাবে তো জীবন যাইব না। পরে মেয়ে বিয়ে দিলে বুড়া করে আমি কিভাবে চলবো, বয়স হয়ে গেলে আমার তো একটা সংসার গাছের একটা ছায়ার দরকার আছে। তারপর ওই আয়সা বলতেছে যে আখি আপা আপনার তো বিয়ে শাদী বসবেনই, তো আমার হাতে একটা ভালো ছেলে আছে, ছেলেটা বিয়ে করছিল, বউ নাই, 2টা মেয়ে আছে। তখন আমি বললাম ছেলের বাড়ি কোন জায়গায়, বলে যে বগুড়াতে। তখন আমি বললাম যে না বগুড়া এত দূরে আমি যাব না, যেহেতু আমার বাড়ি গাজীপুরে, আমার বড় একটা ভাই নাই, আমার বাপ পঙ্গু মানুষ, আমার মা নাই, এত দূরে আমি যাব না। তারপর বলতেছে যে না ছেলেটার সাথে কথা বলো, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি বিয়ে শাদী বসবা। তখন কথাবার্তি বললাম, বলার পর দেখলাম যে না ভালো, কথাবার্তি অনেক সুন্দর, অনেক স্মার্টলি কথা বলে, শিক্ষিত অনেক। তো কথা বলার পর এক পর্যায়ে আমি বাংলাদেশে আসছি, কিন্তু মাঝে মাঝে না তার কথাবার্তি মানে ধরন ছিল অন্যরকম, মানে
সে একদিন কথা বললে আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ কোনো খবর থাকতো না, এরকম। তো ওর প্রতি না ওরকম আমার ফিলিংস কখনো হয়নি যে ওর সাথে আমি বিয়ে শাদী বসমু। একদিন বলতেছে, আখি আমার কিছু টাকা লাগবো, আমার মেয়েটা অসুস্থ, তুমি আমাকে 10,000 টাকা দাও। তখন কোনো বাড়িঘর চিনি না, বিশ্বাস করে আমি ওকে 11,000 টাকা দিলাম। কিভাবে পাঠাতেন টাকা? যারা যে বিকাশে টাকা পাঠান নাম্বার দিতাম, তখন ওই নাম্বারে সে পাঠাই দিত আর কি, বিকাশে। ওকে। 11,000 টাকা দেওয়ার পরে সে 2 দিন না যাইতে আবার 20,000 টাকা চায়। আমার বোনের লগে আমি শেয়ার করলাম, সমস্যা কি, দেন, মানুষের বিপদে আপদে তো দিলে ভালো। সে যদি না দেয় আপনার টাকা, আপনার কপালটা তো নিতে পারবো না। আমি 20,000 টাকা আমার বোনে মোবাইলে পাঠাই দিল, বাংলাদেশ থেকে বাংলাদেশে পাঠাই দিল। তারপর তার 2 দিন পরে আমার ফ্লাইট হয়ে গেল, বাংলাদেশে আইসা পড়লাম। আমার 2-3 মাসের কথা বলে টাকা নিছে, এখন আর টাকাও দেয় না। মাঝে মাঝে মোবাইল বন্ধ করে রাখে, সিম টিম সব বন্ধ করে রাখে। 2-3 মাস গেলে আবার আমার খোঁজ নেই, আমার বিয়ে শাদী হয়েছে কিনা খোঁজ নেই আমার। আমি বলি, আমার টাকা দেন না কি লিগা, দিমু তো টাকা। এরকম করে সে আমাকে প্রায় 1.5 বছর ঘুরাইলো। তো আমি বাংলাদেশে আসছি না ভাইয়া, সম্বন্ধ আসে কিন্তু ওরকম ভাবে আমার না পছন্দ হয় না। তো একদিন হঠাৎ করে ও আমার বলতেছে যে, আখি তোমার কি বিয়ে শাদী হয়ে গেছে? তখন আমি বললাম যে না। তো বলো যে তাহলে আমার কাছে বিয়ে শাদী বসবা। আমার ওয়াইফের সাথে তো আমার যোগাযোগ নেই, ওর ওয়াইফের সাথে অলরেডি আমার মামলা চলতেছে। ওর ওয়াইফ নাকি পরকীয়া করতো আরেকজনের সাথে। তারপরে এই বিষয় নিয়ে মারামারি হয়েছে, এরপর যায় বউ ডিভোর্স দিয়ে দিছে। তারপর ওই বউর সাথে এখনো মামলা চলতেছে। মেয়ে 2টা দেয় নাই, মেয়ে 2টা আমার কাছে থাকে ওই ছেলের। আমার কিন্তু ফ্যামিলিতে আমার ভাই বোনের সাথে কোনো আমার ভালো সম্পর্ক নাই। যদি আমার কাছে বিয়ে বসতে হয় তাহলে আমার এতিম ভাইবা বসতে হইব। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ভালোই। তখন আমার বোনের সাথে শেয়ার করলাম যে রাশেদে তো আমার বিয়ের সাথে করতে চায়, কি বলস? বলে যে থাক, দূরে কি মাসের বিয়ে হয় না, বসেন, সমস্যা কি। 2 দিন পরে আমাদের বাড়িতে একলা দই মিষ্টি নিয়ে আবিজাবি নিয়ে চলে আসলো। আসার পরে বৃহস্পতিবার দিন ছিল, সেদিন 10 তারিখ জুলাই মাসের ঘটনা। তো 10 তারিখে আসলো রাতে, কাজী ডেকে আমাদের বাড়িতে, আমাদের আর আত্মীয় স্বজন আছে তারা আসলো। সবাই বললো যে তোর পরিচিত, তাহলে আমরা এখানে আর কি বলবো। তো বিয়ে হয়ে গেল। ওনার বাড়ি ঘর দেখছিলেন? না না না, দেখেন নাই, এমনি মোবাইলে দেখছি, ভিডিও কলে যে কথা বলতো তখন দেখছি। 6 মাস আগে আমাদের বাড়িতে একবার আসছিল, আইসা আমার দেখে গেছে আমি দেখতে কিরকম, হ্যাঁ পছন্দ হয় কিনা দেখে গেছে। তো বিয়ে শাদী হয়ে গেল, বাড়িতে 2 দিন ছিলাম, থাকার পরে বগুড়াতে চলে গেলাম। বগুড়াতে আমার শ্বশুর বাড়ি মেইন টাউনের ভিতরে। বগুড়াতে চলে গেলাম, যাওয়ার পরে ওখানে ফ্ল্যাট নিয়ে থাকতো। নেওয়ার সময় বলতেছে যে, আখি তুমি ফ্ল্যাটে যে থাকবা, বাসা থেকে বের হইবে না। বাসা থেকে বের হইলে বাড়িয়ালনিরা দেখলে আমার কাছ থেকে মিষ্টি খাইতে চাইবো। হ্যাঁ, তখন আমার কাছে তো টাকা নাই, মিষ্টি খাওয়াইতে পারবো না। তো ও আমার কি করতো, কাজে গেলে না বাইরের থেকে নক করে যেত, যাতে আমি বাসা থেকে না বের হইতে পারি। তো এরকম নক করে যেত। পরে একদিন, সেদিন আর নক করে নাই, সেদিন বলছে তুমি ভিতর থেকে লাগাই দাও। তো আমি ভিতর থেকে লাগাই দিছি। তো তখন আমাকে মোবাইল ইমো চালাইতে দিব না। ইমো চালাইতে দিলে আমি যদি কারোর সাথে কথা বলি, চালাইতে দিব না। তো তখন আমার আব্বা আমার জন্য কান্না করে, আমার মেয়ে কান্দে, যত দূরে থাকি আমার খারাপ লাগে। তো বলতেছে যে তুমি এত কান্না করো যেহেতু, তাহলে তুমি ইমো চালাও, তোমার ফ্যামিলির সাথে কথা বলো। তো কথা বলতেছি, এক পর্যায়ে ও তো চলেই গেছে। ওই বাড়িয়ালনিরা আমার কথা সাউন্ড পাইছে। সাউন্ড পাওয়ার পরে ওনারা এসা বলতেছে, দরজা নক করতেছে। তাই ভাবছি মনে হয় ও আসছে। তো দরজাটা খুলছি, খোলার পর দিয়ে একটা পুরুষ মানুষ বলে, আপনি কে? আমি বললাম, আমি তো রাশেদের ওয়াইফ। আপনি রাশেদের ওয়াইফ? আপনার ডকুমেন্টস আছে? আপনার ওর সাথে বিয়ে হয়েছে? আমি কি, হ্যাঁ অবশ্যই ডকুমেন্টস আছে। তখন ওর রাশেদের ফোন দিলাম যে আপনি বাসায় আসেন, এই সমস্যা হয়েছে। পরে বাসায় আসলো, আসার পর ওকে, ভাই এটা আপনার কি হয়? বলে যে এটা আমার ওয়াইফ। আপনি কবে বিয়ে করছেন? বলে বৃহস্পতিবার বিয়ে করছি। আপনি বিয়ে করছেন, ডকুমেন্টস আছে? বলে হ্যাঁ আছে। পরে দেখাইলো ডকুমেন্টস, কাজের থেকে একটা কাগজ নিতে, সেটা দেখাইলো। দেখানোর পরে সে আমার ওই প্রথম বলতেছে ওই ভাইয়াটা ওর সামনেই যে আপনি তো 2 মাস আগেও এখানে ওয়াইফ নিয়ে আসছিলেন। তখন আমি কান্না করতেছি যে কোন সিটারে পাল্লায় পড়লাম, তুমি কান্না করো গিলে, আমি তো এটা বিদায় করে দিই তোমার আনছি, আমি তো থাকাকালীন আনিনি। একজনের সাথে সমস্যা চলতেছে, আরেকজনকে বিয়ে করে বিদায় করে দিচ্ছে, তারপর আপনাকে বিয়ে করছে। আচ্ছা। আর আমি একটা অসহায় মানুষ, আমার বড় একটা ভাই নাই, আমার একটা বড় বোন নাই, আমার বাবার এই অবস্থা আপনি জানেন, আমার ফ্যামিলির সবকিছু জানি। বিয়ে করছেন, কি লেগে এরকম করলেন আমার সাথে? বলে যে না আমি সংসার করবো, যেহেতু বিয়ে শাদী হয়ে গেছে, এখন আর কই যাবো। ও আবার আরেক জায়গায় বাসা ভাড়া নিয়েছে, ওই বাড়িওয়ালা না করে দিছে যে আপনি কালকার ভিতরে আমার বাসা ছাইড়া দিবেন, আপনার মতো লোক এই বাসা আমি রাখবো না। সবকিছু নিয়ে সামান টামান নিয়ে ওখানে নিয়ে গেছে। যাওয়ার পরে ওখানেও আমার বলে যে তুমি বাসাতে বাইরে আইবো না, বাড়িওয়ালাদের সাথে কথা বলবো না, কোনো ভাড়াটিয়ার সাথে কথা বলবো না। তো আমি কেউ সাথে কথা বলতাম না, সারাক্ষণ বাসায় থাকতাম। ও কাজে যেত, ওই আবার এনজিওর ব্যবসা করে, টাকা কানেক্ট করতে যেত।
ও ফোনে কইতাছে কার কাছে জানি, মানে আমার মোবাইলে দেখছে বলে একরকম, এখন দেখে আরেক রকম, মানে আমার পছন্দ হয় নাই ওর। ওই নতুন বাসায় 2 দিন পুরান, আর এই পরের বাসায় 5 দিন। তো 5 দিন থাকার পরে ও আমার একদিন বলতাছে যে তুমি তোমাকে বাড়িতে বেড়ায় আসো, গাড়িতে করে পাঠাই দিল। আমার একদিন বলতাছে যে আখি আমি টাকা দিয়ে দিছি কাজীরে ফোন দিয়া, কাবিনের কাগজটা তোমার দিয়ে যাবো তোমার বাসায়, তুমি কাবিনের কাগজটা একটু পাঠাই দিও তো। ফটোকপি করে আসলটা ওরে দিয়া ফটোকপিটা রেখে দিছি। বলে তোমার জন্ম নিবন্ধন আছে না? আমি হ্যাঁ আছে তো, কত ছবি তুলা দাও তো। আমি কি করবেন আপনি? কয় লাগবো, ওই যে আমার আগের বউর সাথে মামলা চলতেছে না, ওই করে দেখাইতে হইব যে আমি বিয়ে করছি, নাহলে তো ওই বউ আমার উঠাই দিব। আর আমার খালি ঘুরাইতে, আমি বলতাম আপনি আসেন না কেন, আমার নিয়ে যান না। আমার বোন বললো যে ভাই আপনি আসবেন কবে, আপনি আপারে নিতে আসেন না? তখন বলে যে হ্যাঁ আসবো। এই কথা বললা সেদিন আমারও একটা মেসেজ দিছে যে আখি তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক ভাবছি কিন্তু আমি পেরে উঠতে পারতেছি না, তোমার সাথে আমার সংসারটা মনে হবে না। তোমার সে আগের 2 মাসের কাহিনী যাকে বিয়ে করছে। তখন আমি বলি আপনি কি বলেন, সংসার হবে না? আমি কি করছি, আমার দোষটা কি? বলে না কোনো দোষ নাই, আমি এমনিতে সংসার করব না, তোমার কোনো দোষ নাই। পরে কথা শোনার পর আমি পাগল হয়ে গেছি। আমি মানুষ মারা গেলে যেভাবে কান্না করে আমি ঠিক এভাবে কান্না করছি। তখন সন্ধ্যা 6টা বাজে, আমি আমার বোনের বললাম তুই বগুড়া আমার বাস স্ট্যান্ডে নিয়ে দিয়ে আমি বগুড়া যাম। 11:30 বাজে আমি বগুড়া বাস স্ট্যান্ড নামছি। আমার কাছে ফোন দিছে, আমি ফোন ধরি নাই, ও ভাবছে যে বগুড়াতে আমি যাইতেছি। তো আমি দরজা নক করতেছি, বলে কে? আমি কই কি আমি কে? আমি আখি দেখেন বের হইয়া পর বের হয়েছে। আপনি এখানে আসছেন কেন? মানে ও আমার চিনে না। এখানে আসছেন কেন? আপনি তো ডিভোর্স দিয়ে দিছি আমি, আপনার এখানে আসছেন কেন? তখন আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন মানে? আমি তো আপনি ডিভোর্স দিই না, আপনি না দিলে কি হয়েছে, আপনি যাচাই করেন গা। তখন আমি ওর পায়ে 2টা জড়াই ধরছি, আমার অপরাধটা কি, আমি কি করছি? আমি জীবনে অনেক কষ্ট করছি, আমি ছোটবেলা থেকে বাবা সংসার অনেক কষ্ট করছি, জীবনে কোনোদিন সুখ পাই নাই গা। আমার কি অপরাধ? আমি 15 বছর বিদেশে গেছি, মানে আমি বিদেশে বড় হয়েছি ছোট থেকে। আমি ওর 2টা পা ধরে কান্না করলাম, আমার অপরাধটা কি? সে আমার পাওনা আমার মনে হয় যে যারা দিয়ে চলে গেল। যাওয়ার পরে সে বলতেছে যে তুমি আসছো ভালো কথা, তুমি এখন রেস্ট নেও। আমি আর বলতেছি যে আমার অপরাধটা কি? আমি জীবনে কোনদিন সংসার পাই নাই, আমি সংসার চাই, আমি কি জিনিস আমি জানতাম না। আপনার দিয়া বুঝছি, আপনার পায়ের নিচে আমার একটু তাই দেন। ও কিছুতেই শুনে না, বলে সকালে যা হওয়া আবার হইব। আরেক রুমে ও শুইছে আর আরেক রুমে আমি শুইছি। বলে আমার কাছে আপনি আসবেন না, আপনি কিন্তু পরনারী এখন। আমি আবার বারে ওর কাছে যাই, কান্না করি যে আমার অপরাধটা কি, আমি তো কোনো ভুল করে থাকি, আপনি আমার ক্ষমা করে দেন, শেষবারের মতন আমার একটা সুযোগ দেন, আমি এমনিতে সংসার করবো না, আপনার তো কোনো সমস্যা হবো না, আপনি ছেলে মানুষ, কিন্তু আমি তো মেয়ে মানুষ, আমার তো একটা কলঙ্কর দাগ পড়ে গেল না। সে কিছুতে বোঝে না, বলছি আপনার 2টা মেয়ে আছে, আপনার বোন আছে, আপনি আমার সাথে এরকম জুলুম করেন না। পরে বলে যে না আমি রাখবো না। তবে যাই হোক, সকাল হলো, বাড়িয়াল ডাকিয়া বলতেছে যে ওর হাজবেন্ডের সাথেও সম্পর্ক আছে, আরো ছেলেদের সাথেও সম্পর্ক আছে। আমি হাতে নাতে ধরছি, মিথ্যা কথা বলে। লোকজন ডাক দিল, তারা বলতেছে যে আপনার সাথে তো সংসার করবো না, তো আপনি কি করবেন আপা, জোর করে কি সংসার করতে পারবেন? আমি বলছি না, জোর করে কি আসলে সংসার করা হয়? তা ঠিক আছে, ও যখন আমাকে ছাইড়াই দিব, তাহলে ওর কাজ করতে কোন এই মুহূর্তে যে আমার 1 লাখ টাকা কাবিন দিছিল, কাবিনের টাকাটা দিতে। হ্যাঁ, কাবিনের টাকাটা, আর আমি ওর কাছে 50,000 টাকা থেকে আমার 30,000 টাকা দিছি, আর 20,000 টাকা আমি পাম। তো 1,20,000 টাকা আমার দিয়ে দিতে কোন, এই মুহূর্তে আমি চলে যাম। এটা চাইছি এই কারণে যে ও যাতে আমাকে না ছাড়ে, কারণ ওর কাছে তো টাকা নেই আমি জানি। তো বলতেছে কি যে 1,20,000 টাকা আমি এখন দিতে পারবো না, আমার 5 দিন সময় দিতে হবে। তখন আমি বলছি না, ছাইরা যখন দিবেন তাহলে আমি সময় দিন কি লিগা? তখন বাড়িওয়ালা বলতেছে না, ওর কাছে তো টাকা না, ওই তো সময় দেওয়া লাগবেই তোমার। তখন ওই কি গেলো, একটা ব্ল্যাঙ্ক চেক দিল আমারে, মানে এটা আমি 15-16 তারিখে গেছি, এটা 20 তারিখের ভিতরে আমার দিয়ে দিব, 4-5 দিনের ভিতরে। আর আমার বাড়িওয়ালা বলছে তোমার ফ্যামিলির থেকে একজন লোক নিয়ে আসবা, যাতে এটা ডকুমেন্ট যে তোমার ও টাকা দিছে, নাহলে তোমার টাকা দিতে তুমি যদি অস্বীকার করো যে টাকা দেয় নাই। তখন আমি কি করলাম, আয়সা পড়লাম গাজীপুরে। আয়সা পড়ার পরে তারপরের দিন আমার একটা মেয়ে বলতেছে আখি আপা আপনি কি আসলে সংসারটা করতে চান না টাকা চান? তো আমি বলছি না, আমি আসলে সংসার চাই, আমি তো জীবনে কোনদিন সংসার পাই নাই, আমি সংসার চাই, আমি টাকাটা কি করবো? ও তাহলে যদি সংসার চান তাহলে আপনি এক কাজ করেন, আপনি 18 তারিখের ভিতরে চলে আসেন, যেহেতু 20 তারিখে আপনার ও ছাইড়া দিব টাকা পয়সা দিয়ে। তখন আমি 18 তারিখে গেলাম। যাওয়ার পরে ওই মেয়েটা ফোন দিছে, দেওয়ার পরে বলতেছে রাশেদ ভাই আপনি কোথায় আছেন? বলে আমি তো একটু টাকা কানেক্ট করতেছি, একটু দূরে আছি, আপনার ওয়াইফ আইসে, আপনার দরজাটা খুলে দেন। তখন বলো ওর কাছে মোবাইল দেন। পরে দিছে, কয় তুমি কেন আসছো, আমার কাছে জিজ্ঞেস করে আসছো? আমার বাসায় থাকতে দিব, আমার বাসায় থাকতে দিব না। তখন আমি বলছি আপনার থাকতে দিবেন না?
আমি কই ঘুমামু, আমার মানুষকে কি খাওয়াইবো? হ্যাঁ, এখনো আপনার দায়িত্ব আছে, আসেন আপনি। ছাদে বসে রয়েছি, বাড়িয়ানি বলতেছে যে ও আসছে, তুমি রুমে যাও। পরে আমি রুমে গেলাম, যাওয়ার পর ও আমার সামনাসামনি আইসা বলতেছে কি কালকা টের পাইবা, এই কথা বললা ও কি করলো, চলে গেল বাসাতে, চলে গেল রুমে আমার থাকতে দিল। থাকতে দেওয়ার পরে ও কি করলো, আমার রাত্রে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে আখি কালকা আমি 1টা বাজে আমি লাঞ্চে আসবো। 12:30টার দিক দা পরে 30-35 জন সন্ত্রাস নিয়ে আইছে। ওই সন্ত্রাস আগে পাঠাই দিছে, উপরে আসছে। তখন আমি তো জীবনে কোনদিন সন্ত্রাস দেখি না, ওগুলা দেখে আমি ভয় পেয়ে গেছি। বলতেছে এই আপনার নাম কি আখি? আমাকে হ্যাঁ। আপনি কি রাশেদের ওয়াইফ? হ্যাঁ। আপনি কি দেখে ওর কাছে বিয়ের সাথে বসলেন? আপনার সাথে ওর সাথে মানায়? ও একটা স্মার্ট ছেলে, আপনার দেখতে ভালো লাগে না, আর আপনি নাকি জোর করে বিয়ে বসছেন ওর কাছে আপনার এলাকার মানুষ দিয়ে। আমি বলছি ভাইয়া এক মুখে তো অনেক কথাই শোনা যায়, তো আপনি আমার এলাকাতে চলেন, এলাকার লোকজন যদি বলে যে আমি জোর করে বিয়ে বসছি, আমি এই মুহূর্তে এক্ষুনি চলে যাবো, ওর টাকাও আমি নিবো না। পরে বলে যে আপনার কাছে ব্ল্যাঙ্ক চেক আছে না? আমি বলছি হ্যাঁ আছে। দেখি তো চেকটা। পরে চেকটা দিছি মতো চেকটা নিয়ে গেছে। সন্ত্রাসগুলোর সাথেও চলে গেল। যাওয়ার পরে সন্ত্রাসরা আমার বলে যে আপনি বসে থাকেন, আপনার ব্যবস্থা একটা করে দিন, বসে থাকেন। আধা ঘন্টার ভিতরে আরো লোক লয়ে এলো, মানে আরো তখন 40-45 জন সন্ত্রাস নিয়ে এলো। এখন সন্ত্রাসরা আমার ঘরের ভিতরে ডেকে নিয়ে মেন দরজাটা লাগাই দিছে। লাগাই দিয়ে একজনের হাতে কলম, একজনের হাতে স্ট্যাম্প, আরেকজন এক লাঠি লইছে আমার বাড়ি দিব যদি আমি সাইন না করি। তখন বলে আপনি স্ট্যাম্প সাইন করেন। আমি কেন সাইন করব? ও তো আপনি 1 লাখ টাকা দিব না, ও আপনি 1 লাখ টাকা দিব না, আপনি যে 20,000 টাকা পাইতেন সেটাও আপনাকে দিয়ে দিব, 1 লাখ টাকা ও দিব না। তখন ওই সন্ত্রাসগুলোর সাথে ঘরের ভিতরে আড্ডা চলাফেরা করে। আমি খালি ওর মুখের দিকে তাকাই থাকি যে আমার জন্য মানে বিন্দু পরিমাণ আমার প্রতি ওর মায়া দেখলাম না। আর ওর প্রতি আমার না ভালোবাসা ছিল না আগে। যখন বিয়ে হয়েছে, যখন আমার বাড়িতে আসছি, তখন আমি বুঝতে পারছি যে ওর আমি অনেক ভালোবাসি। ইভেন এখনো ভালোবাসি। ওর কথা আমি বলতে পারি না, এত কিছু যে করছে তারপরে বলতে পারি না। আমি যে পাইতাম ওই 20,000 টাকা সন্ত্রাস হাতে ওই সন্ত্রাস সবাই কি করছে, 5,000 টাকা হন থেকে মাইরা দিয়ে আমার 15,000 টাকা দিছে। তখন আমি সাইন করে দেখি একজনে ঝাড়ু লইছে আমার বাড়ি দেওয়ার লেগে, আরেকজনে চাকু বাই করছে তোর পেটের ভিতরে ঢুকাই দিন। আরেকজনে বলে এই ওর মাইরা যে নদী আছে নদী ভিতরে হালাই দিই। তখন আমি চিন্তা করলাম যে পড়া 40-45 জন মানুষ একটা রুমের ভিতরে, আমার যদি ধরে আমি তো পারবো না। আমি মানিজ্যতের ভয়ে আমি সাইন করে দিলাম। তখন আমি মানে একটা জিন্দা লাশের মতন হয়ে গেলাম যে কি করলো আমার সাথে, কি হইলে এগুলো, কি দরকার ছিল তাহলে আমার বিয়ে করা? তুই যখন আমার সাইডাই দিবি বিয়ের 1 সপ্তাহ পরে, তাহলে কি কেন বিয়ে করলি? যে 2টা বিয়ে হয়ে গেছে, মেয়ে মনে খারাপ, কিন্তু কেন যদি সংসার করতে পারি না সেটা তো আর দেখবো না। এই জায়গায় আমার কি ভুল ছিল স্যার? কি ভুল ছিল আমার এই জায়গায়? কেন আমার সাথে এরকম? কত সালের ঘটনা এটা? এই 3 মাস আগে, জুলাই মাসে বিয়ে হয়েছে, আগস্টে ডিভোর্স দিয়ে দিছে। আগস্ট, সেপ্টেম্বর, এই যে অক্টোবর, 3 মাস রানিং চলতেছে। মেয়ের বয়স কত আপনার? আমার মেয়ের বয়স 12 বছর। ওর মেয়ের বয়স 11 বছর একটা, আর একটা 8 বছর, না 9 বছর। আপনার এই বিদেশ যাওয়াটার সাথে এই সম্পর্কগুলো হওয়ার একটা কানেকশন আছে, আপনি জানেন এটা? হয়তোবা ও মনে করছে, হয়তোবা, কারণ ওই তো আমার বিয়ের আগে মেজ বোনের বিয়ে হয়েছে না? হ্যাঁ। তার সংসারটা আছে না ঠিক মতো? হ্যাঁ, ওর সংসার আছে, কিন্তু ওর জামা একটু সমস্যা। সেটা থাকুক, বাট আপনার মতো তো হয় নাই। না না, আপনার বাকি বোনের গুলোর কি বিয়ে হয়েছে? না, 2টার বিয়ে হয়নি। বিয়ে হয়নি, এই দুটো আপনার উপর নির্ভর। হ্যাঁ, এখন বাবা অসুস্থ, মা তো নাই। আপনার এই মেজ বোনটার বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছে? হ্যাঁ, পারিবারিক ভাবে হয়েছে, মানে ও পছন্দ করতো। দুর্ঘটনাটা খুব কাঁচা, মানে এখনই কিছুদিন আগে ঘটছে, সুতরাং এটা তো একটা ইফেক্ট তৈরি করবেই। বাড়িঘর ঠিকই করছেন, কিন্তু সেই ঘরে শান্তি নাই। আপনার পরিবারের জন্য অনেক কষ্ট করছেন। আপনি খুব ভালো একজন মানুষ। আপনার গল্প যদি আগাগোড়া সত্য হয়ে থাকে, আপনি খুব ভালো একজন মানুষ। আপনি আপনার পরিবারের কাছে বোঝাতে চেষ্টা করছেন যে তোমাদের ছেলে সন্তান নাই, কিন্তু আমি তোমাদের ছেলে সন্তানের মতো, নিজের জীবনের অনেক বড় বড় স্যাক্রিফাইস করে। হ্যাঁ, এবং বাংলাদেশের অনেক প্রবাসী ছেলেমেয়েরা এইরকম অনেক বড় বড় স্যাক্রিফাইস করে নিজেদের পরিবারের জন্য। এই গল্পগুলো আমরা প্রবাসীর অন্তর্কথাতে তুলে নিয়ে আসতে চাই, যদিও আমাদের এপিসোডের সংখ্যা অনেক কম। ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে আরও বাড়বে। আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যারা দেশে আছেন, প্রবাস থেকে যারা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন, অনেকদিন যাবৎ প্রবাসে থেকেছেন, প্রবাসের গল্পগুলো আনতে চান, যে বাংলাদেশের মানুষকে শোনাতে চান যে কী কষ্টের মধ্যে দিয়ে জীবনটা যায়, কত ত্যাগের মাধ্যমে জীবনটা যায়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে প্রায়োরিটি লিস্টে রেখে আপনাদের গল্পগুলো ধারণ করব। এই গল্পগুলো মানুষের জানা উচিত। এই মেয়েটি যদি বিদেশে না যেত, আমি বলছি না যে বিদেশে না গেলে তার জীবনটা অনেক সুন্দর হতো, কিন্তু ও যদি বিদেশে না যেত, ওর জীবনের গতিপথটা হয়তো বা অন্যরকম হতো। বাট সেটা পজিটিভ হতো না নেগেটিভ হতো, সেই জায়গাটায় আমরা যেতে চাই না। কিন্তু এই যে নিজের পরিবারের জন্যে স্যাক্রিফাইস করতে গিয়ে, নিজের পরিবারের জন্যে লেখাপড়া বাদ দিয়ে গার্মেন্টসের জন্যে জর্ডান চলে যাওয়া, জর্ডান থেকে একটা পর্যায়ে দেশে আসার পথে তার প্রথম হাজব্যান্ডের সাথে পরিচয়, প্রথম হাজব্যান্ডের সেও অল্প দিনের সংসার, সেও একসময় কন্যা সন্তানকে মুখও দেখলো না,
তারপরে মানুষের বিয়ে শাদী করতে হবে আরেকটা, সেজন্য সে আরেকটা ভুল মানুষের সন্ধান। এগুলো কিন্তু কোনো না কোনোভাবে ওনার কর্মজীবন, ওনার সারাউন্ডিং এগুলোর সাথে সম্পর্কিত। আপনি গল্পটা কেন বললেন আজকে, এই যে লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখবে? যে যতই চেনা পরিচয় থাক, কেউ যেন গার্জিয়ান না নিয়ে, গার্জিয়ান দেখে শুনে যেন বিয়ে শাদী করে। আমার মতো ভুল তো কেউ না করে। রাইট। যতই পরিচিত থাক, যেন গার্জিয়ান দেখে শুনে যেন বিয়ে শাদী করে। বিয়েটা পারিবারিক বন্ধন, খুবই 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 পারিবারিক বন্ধন। বিয়েটা কে কিভাবে করবেন সেটা তো তাদের সিদ্ধান্ত, বাট বিয়েটা শুধুমাত্র দুইজন মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। এবং এটা ঠিক, দুজন মানুষকে অনেক বেশি চাইতে পারেন, ভালোবাসার সম্পর্ক থাকতে পারে এবং মনে হতে পারে যে এই মানুষটাকে সার্ভাইভ করা আমার জন্য খুব মুশকিল, এবং সেই সময়টা তার সিদ্ধান্ত অনেক সময় নিয়েও নেয়। বিয়েটা শুধুমাত্র ওই ইমোশন বা ফিলিংসের ওপরেই থাকে না, বিয়ের পরবর্তী জীবনে অনেক কিছুর দরকার হয় এবং সেখানে পারিবারিক সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। প্রবাসীর অন্তর কথায় আমরা প্রবাসীদের জীবনের নানা বিষয় নিয়ে গল্প করতে চাই। যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া মেইলও করতে পারেন sharemystory24@gmail.com। ভালো থাকুন আপনারা সবাই। সালামু আলাইকুম।